আমি যতদূর মনে আছে যে 2024-এ আপনি মনোনয়ন পত্র তুলেছিলেন আওয়ামী লীগের। হ্যাঁ 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 তুলেছিলাম, কিন্তু যথাযথ মর্যাদা আমরা পাইনি। আমার ঘরের প্রধানমন্ত্রী কিন্তু কখনোই আমাদের সেই ঠাকুর বাড়িকে মূল্যায়ন করেনি, আমাদের ঠাকুর বাড়ির সদস্যদের মূল্যায়ন করেনি, আমাদের মতুয়া সমাজকে, মতুয়া সম্প্রদায়কে উনি কোনোদিন মূল্যায়ন করেন। আর সর্বোপরি কথা, ভারতের প্রধানমন্ত্রী মোদিজি যখন ওরাকান দিতে আসেন, তখন তিনি আমাদের সেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন যে চলেন আপনিও আমার সাথে ঠাকুরবাড়ি যাবেন, কিন্তু উনি ডিনাই করে দিয়েছিলেন। এবং আমরা এই যে এতটা দিন যতভাবে তাচ্ছিল্য এবং অপমানিত হয়েছিলাম, সেটা ভাষায় ব্যক্ত করে আপনাকে আজকে বলতে পারবো না। অনেক দুঃখ নিয়ে তারপরে আমরা ওখান থেকে যখন দেখলাম আমাদের গুরুত্ব নেই, এরা আমাদেরকে যথাযথ সম্মান দিয়ে ডাকছে, সুতরাং এই জন্য আমরা এই পথে আসতে বাধ্য হয়েছি এবং সানন্দে সেটা আমরা গ্রহণ করেছি। শুধুমাত্র ব্যক্তি চিন্তায় নয়, আমার সমগ্র মতুয়াদের, বিশেষ করে সনাতনীদের একটুখানি জায়গা, একটুখানি অধিকার, একটুখানি কথা বলার জন্য সংসদে যদি কেউ না কেউ আমরা একটু যেতে পারি, আমাদের এই কথাগুলো পূরণ হোক না হোক, আমাদের এই দুঃখগুলো প্রকাশ করতে পারি যে আমাদের কিসের অভাব, আমাদের একটু কাছে নিয়ে তারা ভালোবাসুক, আমাদের দেখুক যে আমরা একেবারে অশিক্ষিত নই, আমরা অবাঞ্ছিত নই, কিন্তু আমরা চিরজীবন ওই অবাঞ্ছিত থাকতে চাই না, যার জন্য আজকে আমার এই অবস্থান। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন সুবর্ণা শিকদার ঠাকুর। সুবর্ণা শিকদার ঠাকুর তিনি বাংলাদেশে এই মুহূর্তে খুবই আলোচিত একটি নাম। তার প্রধানতম কারণ হচ্ছে যে বাংলাদেশ জাতীয় সংসদে যে 50টি সংরক্ষিত আসন মহিলাদের জন্য, তার মধ্যে 36টিতে এবার বিএনপির মনোনীত প্রার্থী তালিকায় একজন হচ্ছেন সুবর্ণা শিকদার ঠাকুর। কিন্তু তার আরো অনেক বড় পরিচয় হচ্ছে যে তিনি বাংলাদেশের যে মতুয়া সম্প্রদায় এবং ঠাকুর পরিবার, তিনি সেই ঠাকুর পরিবারের বধূ এবং পেশায় শিক্ষিকা সুবর্ণা শিকদার ঠাকুর। তিনি শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের নির্বাহী সভাপতি এবং তার স্বামী পদ্মনাভ ঠাকুর তিনি হচ্ছেন ওই সংগঠনের সভাপতি। এছাড়া মতুয়া এবং বহুজন সমাজ ঐক্য জোট এই সংগঠনের প্রধান উপদেষ্টা সুবর্ণা শিকদার ঠাকুর। তার আরেকটি পরিচয় ভারতের সঙ্গে সম্পৃক্ত, সেটি হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার সম্পর্কে বৌদি সুবর্ণা শিকদার ঠাকুর। আমরা আজকে দ্য ওয়ালে তাকে সংযুক্ত করেছি এই কারণে যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে উৎসাহ এবং রাজনৈতিক গুরুত্ব, সেই বিষয়টি এবং সামনে পশ্চিমবঙ্গ নির্বাচন, সেখানেও মতুয়া সম্প্রদায়ের একটা বিরাট অবদান এবং গুরুত্ব বিগত কয়েক বছর ধরে অনেকগুলি নির্বাচনে প্রতিফলিত হয়েছে। তো এই প্রথম বাংলাদেশ সংসদে মতুয়া সম্প্রদায়ের মানে ঠাকুর পরিবারের বধূ তিনি বাংলাদেশ সংসদে যাচ্ছেন এবং আজকে এই যে আমরা যখন বৃহস্পতিবার কথা বলছি তার একটু আগে তিনি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেটি গৃহীত হয়েছে। সুবর্ণা শিকদার ঠাকুর, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমি আপনার কাছে আপনার পরিচয় দিলাম, এবার আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি রাজনীতিতেই বা কেন এলেন এবং কেনই বা বিএনপির এমপি হতে যাচ্ছেন, যদি আপনি এখান দিয়ে শুরু করেন প্রথমে। জয় হরি বল। ধন্যবাদ আপনাকে। আসলে সময় মানুষকে পথ দেখিয়ে যায় এবং কোথায় যেতে হবে, কোথায় থামতে হবে। আমি ঠিক কখনো রাজনীতি করব এটা ছোটবেলা থেকে কখনো ভাবিনি, কিন্তু একটা সময়ে আমি যখন ঠাকুরবাড়ির পুত্রবধূ হিসেবে বড় একটা দায়িত্ব নিয়ে ওই বাড়িতে প্রথম প্রবেশ করি এবং এই মতুয়াদেরকে নিয়েই যে আমার পথ চলা, মতুয়াদের উন্নতি, তার মৌলিক চাহিদাগুলো যাতে তারা বুঝে পেতে পারে, তাদের অধিকার তারা পেতে পারে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে একটা সময় আমাকে এই পথে একটু একটু করে অগ্রসর হতে হয়েছে। 2025 সালের 8 নভেম্বর আমি আনুষ্ঠানিকভাবে আমাদের এই লক্ষ লক্ষ মতুয়াদের নিয়ে মতুয়া সমাজ ঐক্য জোটে আমি জাতীয়তাবাদী দলের একটি সংগঠনে যোগদান করি এবং সেখানে একটি বক্তব্য দিই, যে বক্তব্যতে চিফ গেস্ট হিসেবে আমাকে যথাযথ সম্মান দেয়া হয় এবং তারা আমাকে ডেকে নেয়। সেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি ওই মিটিং এ সমস্ত অনুষ্ঠানটি
পর্যবেক্ষণ করছিলেন এবং অন্তত 7 থেকে 8 জন ক্যাবিনেট মন্ত্রী বর্তমানে যারা আছেন ওনারা ওখানে ছিলেন। মধ্যমণি হিসেবে আমাকে ওনারা যথাযথ আমি আমি মর্যাদা আমি দিয়ে আমি ডেকে আমি এই নিয়েছিলেন। অনুষ্ঠানটা দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তিনি উপস্থিত ছিলেন ওই মানে ঢাকার অনুষ্ঠানে। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি যেটা দিয়ে শুরু করলেন যে সময় মানে সিদ্ধান্ত গ্রহণে একটা বড় ভূমিকা নেয়, এটা ঠিক কথা। তো আমি জানতে চাইছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়েছে 2024-এর 5 আগস্ট। তার আগে দীর্ঘ 16-17 বছর টানা তারা ক্ষমতায় ছিল। তখন মতুয়া সম্প্রদায় ঠিক কোন জায়গায় ছিল, বা আপনাদের ভাবনা চিন্তায় বা কোন জায়গায় ছিল? কারণ আমি যতদূর মনে আছে যে 2024-এ আপনি মনোনয়নপত্র তুলেছিলেন আওয়ামী লীগের। হ্যাঁ 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 তুলেছিলাম, কিন্তু যথাযথ মর্যাদা আমরা পাইনি। আচ্ছা। আমি ওই 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 8ই নভেম্বরের বক্তব্যে আমি স্পষ্ট বলেছি যে আমার ঘরের প্রধানমন্ত্রী কিন্তু কখনোই আমাদের সেই ঠাকুর বাড়িকে মূল্যায়ন করেনি, আমাদের ঠাকুর বাড়ির সদস্যদের মূল্যায়ন করেনি, আমাদের মতুয়া সমাজকে, মতুয়া সম্প্রদায়কে উনি কোনোদিন মূল্যায়ন করেনি। আর আচ্ছা। সর্বোপরি কথা, ভারতের প্রধানমন্ত্রী মোদিজি যখন ওরাকান দিতে আসেন তখন তিনি আমাদের সেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন যে চলেন আপনিও আমার সাথে ঠাকুরবাড়ি যাবেন, কিন্তু উনি ডিনাই করে দিয়েছিলেন। এবং আচ্ছা। আমরা এই যে এতটা দিন হুম যতভাবে তাচ্ছিল্য এবং অপমানিত হয়েছিলাম সেটা ভাষায় ব্যক্ত করে আপনাকে আজকে বলতে পারবো না। অনেক দুঃখ নিয়ে তারপরে আমরা ওখান থেকে যখন দেখলাম আমাদের গুরুত্ব নেই, এরা আমাদেরকে যথাযথ সম্মান দিয়ে ডাকছে, সুতরাং এই জন্য আমরা এই পথে আসতে বাধ্য হয়েছি এবং সানন্দে সেটা আমরা গ্রহণ করেছি। শুধুমাত্র ব্যক্তি চিন্তায় নয়, আমার সমগ্র মতুয়াদের, বিশেষ করে সনাতনীদের একটুখানি জায়গা, একটুখানি অধিকার, একটুখানি কথা বলার জন্য সংসদে যদি কেউ না কেউ আমরা একটু যেতে পারি, আমাদের এই কথাগুলো পূরণ হোক না হোক, আমাদের এই দুঃখগুলো প্রকাশ করতে পারি যে আমাদের কিসে অভাব, আমাদের একটু কাছে নিয়ে তারা ভালোবাসুক, আমাদের দেখুক যে আমরা একেবারে অশিক্ষিত নই, আমরা অবাঞ্ছিত নই, কিন্তু আমরা চিরজীবন ওই অবাঞ্ছিত থাকতে চাই না, যার জন্য আজকে আমার এই অবস্থান। আচ্ছা, মানে আপনি একটা ক্ষোভের থেকে আপনি মূলত মানে, কারণ আমরা বাংলাদেশে হিন্দু সনাতন সম্প্রদায়, সনাতনীদের মূলত দেখে আসছিলাম যে তারা জোটবদ্ধভাবে আওয়ামী লীগকে তারা সমর্থন করছিলেন। কিন্তু এবারে আমি নির্বাচন কভার করতে গিয়ে ঢাকাতেই আমি দেখেছি যে হিন্দু সম্প্রদায় খুব উৎসবের মেজাজে বিএনপিকে তারা ভোট দিলেন। তো আমি বলছি যে এই যে বিএনপিকে আপনারা বেছে নিলেন, এটা কি আওয়ামী লীগ যে মানে তার অনুপস্থিতি এবং জামায়াতে ইসলামীর যে উত্থান যেটা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, তারাও 77টি আসন পেয়েছে তাদের জোটের, মানে আপনারা কি খানিকটা মনে করছেন যে যে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে যে একটা মানে নিরাপত্তার সমস্যা সবসময় বয়ে বেড়াতে হয়, সেই বিষয়টাও কি আপনাদের বিবেচনায় আছে বিএনপির সঙ্গে যাওয়ার পেছনে? দেখেন, আপনারা তো, আমরা আমাদের দেশের নাগরিক, বাংলাদেশের, তারপরও আপনারা অনেক জানেন যে আমাদের দেশে হিন্দুদের অবস্থা। হয়তো বা আপনি আমার এই সাক্ষাৎকার মিডিয়াতে প্রচার করবেন, শত শত লক্ষ লক্ষ মানুষ শুনবে, কিন্তু অনেক সময় হয় কি অপ্রিয় সত্য কথা বলতে পারি না, আমরা বলতে পারিনি, আমরা সত্য করে গেছি। তো ভবিষ্যতেও যে আমরা এটা বলে সেটা প্রতীয়মান করতে পারবো যে হ্যাঁ আমরা সুখে থাকতে চাই, অন্তত বলার জায়গাটুকু তৈরি হলো। দেখতে হবে এখন ভবিষ্যতে আমরা কতটুকু তার পরিপূর্ণতা বা সত্যতা কোন কর্মের মধ্য দিয়ে আমাদেরকে সেই বুঝটা তারা দিবে, এটা সামনে সেই সময় বলে দেবে। তার মানে আপনি এখনো পর্যন্ত এই জায়গাতে মানে আপনিও বিএনপিকে একটা পরীক্ষার মধ্যেই রাখছেন, পর্যবেক্ষণের মধ্যেই রাখছেন যে আপনাকে সাংসদ করলো, এবার সংসদে আপনি কতটা গুরুত্ব পান সামাজিক এবং রাজনৈতিক কাজ, সেটা আমাকে সময় বলে দেবে কতটুকু পাবো, কি করবো। আমি এই সূত্র ধরে একটা প্রশ্ন করি, আপনাদেরও তো নিশ্চয়ই কিছু কর্মসূচি এজেন্ডা আছে, আপনি বাংলাদেশ সংসদে ঠিক কোন কথাগুলি তুলে ধরতে চান? আমার একটাই উদ্দেশ্য, আমরা অবহেলিত, লাঞ্ছিত, প্রতারিত, আমরা অমর্যাদার মধ্যে ছিলাম, আমাদের একটা মর্যাদা সম্পন্ন অবস্থান হোক, নিরাপত্তা হোক, এবং আমরা যে আজকে অনিরাপত্তায় ভুগি সেটা চাই না।
সমস্ত মুসলিমরা যেভাবে বুক ফুলিয়ে চলে আমরা সনাতনীরাও সেইভাবে চলতে চাই। কারণ ৭১-এর যুদ্ধের সময় মুসলমানরা যেমন লড়েছিলেন, সনাতনীরাও সেরকম লড়েছিলেন। দেশটা আমারও, এই বাংলাদেশটা আমারও, এই জন্মভূমিটা আমারও, আমারও রাইট আছে কথা বলার, আমারও রাইট আছে মৌলিক সমস্ত অধিকারগুলো পাওয়ার। আর সর্বোপরি কথা, আজকে এই সমগ্র মতুয়ার, ভারত বাংলাদেশ সহ কোটি কোটি মতুয়ার কেন্দ্রবিন্দু সিধা মোরাকান্দি। সেই সিধা মোরাকান্দিতে আজ পর্যন্ত সরকারি কোনো উন্নয়ন আমরা চোখে দেখতে পাইনি। বাংলাদেশে দুটো বড় মহাসমাবেশ হয়, একটি ইজতেমা যেটা টুঙ্গিতে হয় মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠান, আর একটি হয় সিধা মোরাকান্দিতে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম। কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ কোনো আয়োজনই সরকার থেকে আমরা কোনোদিনই পাইনি। আমি এই অধিকারটা প্রতিষ্ঠার জন্য এই কথাগুলো সর্বপ্রথম বলবো, যে আমরা যারা বঞ্চিত, আমরা কি কি পাইনি এই কথাগুলো আগে বলবো, কি পাবো সেটা আমি জানি না, তবে এই কথাগুলো আমি উত্থাপন করবো। বাংলাদেশের মোরাকান্দিকে জাতীয় মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। আমাদের মতুয়াদের একটা কোঠা তৈরি করতে হবে, যেখানে উপজাতিতে 2 লক্ষ লোকের একটা মন্ত্রণালয় আছে, তাদের দাবি দেওয়া করলেই তারা পূরণ করতে পারে। কিন্তু আমরা লক্ষ লক্ষ মতুয়া আমাদের কথা বলার কোনো সুযোগই পাইনি। আমার ঘরের প্রধানমন্ত্রী, তার সাথে বিগত 17 বছরে এতবার দেখা করার জন্য আবেদন করেছি, কিন্তু আমরা সেই আবেদন আমাদের রক্ষা করেনি। আচ্ছা, তো আর সম্প্রতি আমরা দেখছিলাম যে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়, এমনকি বিএনপি সরকার আসার পরেও বেশ কয়েকটি ঘটনা ঘটলো সংখ্যালঘুদের উপর আক্রমণ, নিপীড়ন, নির্যাতনের। তার মানে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে এই মানে নিরাপত্তার বিষয়টিতে আপনি অনেক বেশি জোর দেবেন এবং উন্নয়নের উপরে জোর দেবেন। অবশ্যই অবশ্যই। তাছাড়া যে বিষয়টা আমি তো বলেছি যে ওরা যেরকম নির্বিবাদে বুক ফুলিয়ে চলতে পারে, আমরাও যেন ঠিক সেরকম চলতে পারি। আমরাও তো এদেশের নাগরিক, আমরা সনাতনী সুরক্ষা আইন চাই, সোজা কথা, সনাতনী সুরক্ষা আইন চাই। আচ্ছা, মানে এই দাবিগুলো আপনি তারেক রহমানের সরকারের কাছে পেশ করবেন যে সনাতনী সুরক্ষা আইন চাই। আমি ওই ইয়েটা দেখছিলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা সংখ্যালঘু সুরক্ষা আইনের কথাও বলেছে, তারপরে সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয়, এই সমস্ত দাবি দেওয়া তাদের ইয়েতে ছিল। তার মানে এইগুলো একটা আপনি এগুলোর জন্য লড়াই করবেন সংসদে, এবং মতুয়া সম্প্রদায়ের কল্যাণের কথা, বিশেষ করে ওরাকান্দির আপনি উন্নয়ন চাইবেন আর কি। তাহলে এইগুলোই মূলত আপনার মানে এখনকার প্রাথমিক দাবি দেওয়া বা আপনার বক্তব্য হিসাবে এই বিষয়গুলি আসবে আর কি, যে মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন, ওরাকান্দির উন্নয়ন এবং সংখ্যালঘুদের সুরক্ষা, যাতে সংখ্যাগুরুদের মতো তারাও সমান স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এটাই আপনার মুখ্য বিষয় আর কি, আমি যতটুকু যা বুঝলাম। আচ্ছা, তো আপনাকে আপনি তো আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার বোধহয় সম্পর্কে আপনি বৌদি হন, তো আপনাদের কি এমনি কোনো যোগাযোগ আছে, বা আপনি কি পশ্চিমবঙ্গে এসছেন কখনো? আমি ভারতবর্ষে গিয়েছি বহুবার, বিভিন্ন প্রদেশে ধর্মীয় মতুয়া অনুষ্ঠান করার জন্য। আচ্ছা, উড়িষ্যা, ছত্তিশগড়, তারপরে বিভিন্ন জায়গায় গিয়েছি, অনুষ্ঠান করেছি। ওদের সাথে আমাদের ভালোই একটা সম্পর্ক খারাপ না। কিন্তু যখন আওয়ামী লীগের সময়ে আমি মনোনয়ন চেয়েছিলাম, তখন আমি শান্তনুর একটু সাহায্য চাইতে গিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন যে আমি ফোন করে দেব, আমি রিকোয়েস্ট করব, কিন্তু উনি ওনার কথা রাখেন নাই। আমি এদিক থেকে সত্যি বর্ণা হতো। এরপর থেকে আমি আর ওনার সাথে ফোনে কোনো যোগাযোগ করি নাই, এটাই সত্যি কথা। সেইভাবে আমাদের সাথে ওদের সাথে এখন আর কোনো যোগাযোগ নেই। তার মানে আপনি বলছেন যে এই যে আপনি বাংলাদেশ সংসদে যাচ্ছেন, এটা কারো সুপারিশ নয়, এপার ওপার কোনো সুপারিশ নয়, আপনারা আপনাদের মানে আপনাদের গুরুত্বটা বিএনপি উপলব্ধি করেছে যে আপনাদেরকে মর্যাদা দেওয়া দরকার, এবং হিন্দুরা তো বিএনপিকে ভোটও দিয়েছে। অবশ্যই, আমি কারো সুপারিশে যাইনি এখানে। আমি সেদিন সেই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি, আপনি সেই বক্তব্যটা শুনবেন, এবং আমি চিরকৃতজ্ঞ আমাদের সেই মহামান্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার ঋণ কখনোই শোধ করবার নয়। উনি আমাদের ব্যাপারটা অনুধাবন করেছিলেন, যার জন্য ওনার একক সিদ্ধান্তে, একক মতামতে এবং নীতি নির্ধারণী বোর্ডের সিদ্ধান্তে, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে
এই আজকে আমি এই অবস্থানে। এনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমি যে কদিন বেঁচে থাকবো আমি জাতীয়তাবাদী বাংলাদেশ এই দলে কাজ করে যাব। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনার রাজনৈতিক জীবন আরো পল্লবিত হোক, আপনি গণমানুষের জন্য কাজ করুন, এই শুভকামনা রইল। আপনি ভালো